আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের বিগত সালের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর অঙ্ক দেখুন, a + b = 6, ab = 4 হলে a³ + b³ সমান কত? a³ + b³ এর সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করব। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এখানে শুধু মানগুলো বসিয়ে দেবো। a + b সমান হচ্ছে 6, তাহলে 6 এর উপরে কিউব হবে মাইনাস 3, a b এর মান হচ্ছে 4, 3 ইন্টু 4 লিখবো। এখানে a + b আছে, a + b এর মান হচ্ছে 6। এখানে 6 এর পাওয়ার কিউব অর্থ হচ্ছে 6 3 বার গুণন, 6 গুণন 6 গুণন 6 মাইনাস এখানে হচ্ছে 3 4 12, 6 12, 5 12 60, 6 12 72, এখানে হবে 72। এখানে 6 6 36, 36 আর 6 হবে হচ্ছে 216, 216 মাইনাস হচ্ছে 72। 6 থেকে 2 বাদ গেলে থাকে 4, 11 থেকে 7 বাদ গেলে হবে 4, এখানে থাকবে 1, তার মানে 144। অ্যান্সার হবে 144, ক নম্বর। বার্ষিক 6% হার সুদে কত সময়ে 450 টাকা, সুদে আসলে 558 টাকা হবে? তো সরল সুদের অঙ্ক এটি। সরল সুদের অঙ্কে আমরা দেখব কি কি দেয়া আছে। এখানে আর দেয়া আছে, আর এর মান হচ্ছে 6% সুদের হার। এখানে 450 টাকা, এটা হচ্ছে আসল 450 টাকা। সুদে আসলে কত টাকা হবে, কত সময়ে, সময়টা বের করতে হবে। সময় হচ্ছে n ইকুয়াল টু হোয়াট। এবং আরেকটা জিনিস এখানে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে সুদাসল দেওয়া আছে, এখানে আছে আসল। তাহলে আমরা জানি সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়, তাহলে সুদ হচ্ছে আই, ইন্টারেস্ট। তাহলে সুদাসল মাইনাস আসল, 558 থেকে আমরা বাদ দেব হচ্ছে 450, তাহলে হবে 450 থেকে 550 108, 108 হবে আই। তো সরল সুদের সূত্র আমরা জানি আই সমান PNR ডিভাইডেড 100। এখন যেহেতু আমাদের n এর মান বের করতে হবে, তাহলে n টা আমরা বাম পাশে নেব। এটা যদি আর গুণ করে দেই, তাহলে এখানে হবে PNR সমান হবে হচ্ছে i গুণন 100। এখানে n টা রেখে আমরা p এবং r কে আমরা ডান পাশে পার করে দেব। তাহলে i গুণন 100 ডিভাইডেড হচ্ছে p এবং n। এখানে মান বসাবো। i এর মান হচ্ছে 108, 108 গুণন এখানে 100 ডিভাইডেড হবে p এর মান হচ্ছে 450 গুণন হচ্ছে n এর মান 6। এই শূন্য আমরা কেটে দেব। 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, 5 দিয়ে ভাগ করলে হবে 9। তো 9 দিয়ে যদি আমরা 108 কে ভাগ করি, 9 দিয়ে 10 কে ভাগ করলে হবে 1, 1 থাকবে 18, 9 দুগুণে 18। তারপর আমরা এই 6 দিয়ে 12 কে ভাগ করলে পাবো আমরা 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 বছর হবে অ্যান্সার। n এর মান হবে 4 বছর। ক নম্বর, 4 বছরে। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত? তো অঙ্কটা আমরা দুটো চিত্র অঙ্কন করব। বলছে যে একটা বর্গের ক্ষেত্রফল একটি আয়ত ক্ষেত্রফলের সমান। তাহলে এটা একটা বর্গ এবং এটা একটা হচ্ছে আয়ত, এই দুটোর ক্ষেত্রফল সমান। এবং বলা আছে বর্গের পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এটা হলো বর্গ। আমরা জানি বর্গের প্রতিবাহু যদি সমান হয়, আমরা ধরলাম a, এবং এটার পরিসীমা আছে হচ্ছে 24। তো বর্গের পরিসীমার সূত্র অনুযায়ী আমরা জানি 4a হলো বর্গের পরিসীমা। তাহলে 4a সমান 24। তাহলে a ইকুয়াল টু হবে এখানে 24 ভাগ 4, কাটাকাটি করলে হবে 6। তাহলে এর মান হলো 6। তার মানে বর্গের প্রতিটি বাহু হচ্ছে 6। তাহলে বর্গের ক্ষেত্রফল হবে হলো, আমরা জানি বাহু স্কয়ার, 6 এর উপরে স্কয়ার দিলে হবে হলো 36। এটা হলো বর্গের ক্ষেত্রফল। এখানে বলা আছে বর্গের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফল সমান। তার মানে আয়তের ক্ষেত্রফলও হবে 36 এবং আয়তের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আয়তের পরিসীমাটা বের করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা নেই, প্রস্থ 4, ক্ষেত্রফল 36। তাহলে আমরা জানি এটা ধরে নেব হলো আয়তের দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 4x ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু হবে হচ্ছে 36 ডিভাইডেড 4, 4 9 36। তার মানে দৈর্ঘ্য হবে হচ্ছে 9, আয়তের দৈর্ঘ্য হবে 9। এখন পরিসীমা বের করব। আমরা জানি পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে হলো 9, প্রস্থ হচ্ছে 4। তাহলে 2 ইন্টু 9 যোগ 4 মানে 13, 13 দুগুণে 26। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমাটা হবে 26 সেন্টিমিটার। ঘ নম্বর 26। 4 নম্বর প্রশ্ন, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়, ওর ক্রয় মূল্য কত? তো বিষয়টা বোঝার জন্য আমরা এরকম বলতে পারি যে একটি জিনিস 15, 20 এবং 25 যদি আমরা চিন্তা করি, তো 25 টাকাতে একটা জিনিস কেনা আছে, 15 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 25 টাকায় বিক্রয় করলে ঠিক ততই লাভ হয়। অর্থাৎ আমি যদি 15 টাকায় বিক্রয় করি, আমার ক্ষতি হবে হচ্ছে 5 টাকা। আবার যদি আমি 25 টাকায় বিক্রয় করি, তাহলে আমার ওই 5 টাকায় কি হবে, লাভ হবে। এটাই হলো অঙ্কর মূল বিষয়টা। তো আমরা এই অঙ্কটা ক্রয় মূল্যটা ধরে করব। আমরা ধরি হচ্ছে ক্রয় মূল্য x। ক্রয় মূল্য যদি x হয়, যেহেতু 25 টাকায় বিক্রয় করে ক্ষতি হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে আমার ক্ষতি হয়েছে হচ্ছে হলো ক্রয় মূল্য থেকে আমার এই বিক্রয় মূল্যটা বাদ দেব।
এই পরিমাণ টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে 25 টাকা বাদ দিলে যেটা হবে সেই পরিমাণ টাকা আমার ক্ষতি হয়। এরকমই 35 টাকা বিক্রি করলে আমার তত লাভ হয়, তাহলে 35 টাকা যদি আমি বিক্রি করছি তত লাভ হয়েছে, মানে 35 থেকে আমি এক্সট্রা বাদ দেবো। তো এই দুটো মান পরস্পর সমান। তো এখন আমরা ক্যালকুলেশন করব, এই -x এপাশে এসে +x হয়ে 2x হয়ে যাবে, এখানে -25 এপাশে +25 হবে, তাহলে x এর মান হবে 60/2, কাটাকাটি করলে হবে 30, তাহলে x এর মান হবে 30। তাহলে ক্রয় মূল্য হলো 30 টাকা। 30 টাকা যদি আমি 25 টাকা ধরি, যে 25 টাকা বিক্রয় করলে 5 টাকা আমার ক্ষতি হয়েছে, ঠিক 35 টাকা হবে এটা। তাহলে 35 টাকা বিক্রি করলে আমার ওই 5 টাকাই লাভ হয়। তার মানে ক্রয় মূল্য হবে খ নম্বর 30 টাকা। 560 টাকা একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? বিষয় হলো 25% লাভ। আমরা যদি ধরি ক্রয় মূল্য 100 ধরবো আমরা, তাহলে 100 টাকার 25% লাভ মানে 125 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 100 টাকার জিনিস আমি 25% লাভ করতে চাইলে 125 টাকায় আমি বিক্রি করতে পারবো। তাহলে আমি 1 টাকার জিনিস বিক্রি করতে হবে আমাকে 125/100, এবং এই 560 টাকার জিনিস আমাকে বিক্রি করতে হবে 560, তাহলে 125 গুণন হচ্ছে 560/100, কাটাকাটি করলে 0 0 কেটে যাবে। এখানে 5 দিয়ে ভাগ করলে 10কে হবে হলো 2, এখানে 5 দিয়ে 125কে ভাগ করলে হবে হলো 25, 5 25 125, 2 দিয়ে 56 ভাগ করলে পাবো আমরা 28। তো 28 গুণন 25, 25 25 হয় 625, আর 3 25 হচ্ছে 75, তার মানে 700। ক নম্বর 700। 6 নম্বর অঙ্ক, 9 11 15 23 39 পরবর্তী ধারাটি সংখ্যা কত হবে, অর্থাৎ এখানে কত বসবে। তো আমরা ধারা এখানে দেখবো যে 9 থেকে 11 মানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে 2 বৃদ্ধি পেয়েছে। এখানে 11 থেকে 15 তাহলে 4 বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 23 8 বৃদ্ধি পাবে, পার্থক্য 8 হবে। এবং 23 থেকে 39 এখানে 16 বৃদ্ধি পেয়েছে। তো তার মানে আমরা ধরে নিব যে এখানে যে অঙ্কটা থাকবে সেটার পার্থক্য হবে 32। এই 32 এবং 39 যদি যোগ করে দিই তাহলে আমরা ফলাফল পাবো 9 এবং 2 হচ্ছে 11 হবে, হাতে থাকবে 1, 3 3 6 1 7, তার মানে 71 অ্যান্সার। পরবর্তী সংখ্যা হবে গ নম্বর 71। 15.6 এর 8% কত? এটা আমরা এভাবে বের করব, 15.6 এর 8%। তো 8 আমরা জানি পার্সেন্ট উঠাই দিয়ে আমরা 1/100 লিখতে পারি। মানে আমরা মনে রাখবো পার্সেন্ট সমান হচ্ছে 1/100। এখানে দশমিকটা আমরা তুলে দিতে পারি, দশমিক তুলে দিলে আমরা দশমিকের বদল নিচে আমরা 1 লিখবো, এবং দশমিকের পরে একটা অঙ্ক 6 আছে তার বদলে একটা 0 লিখবো। এখন আমরা কাটাকাটি করব। তো এখানে আছে 8, এখানে আছে 100, 4 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে 8, 4 25 100, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5। তো তাহলে উপরে থাকতেছে হলো 156, এখানে থাকছে 5 25 125, তাহলে আমরা 156/125 পাচ্ছি। এটাকে ভাগ করব, 156কে 125 দিয়ে ভাগ করলে একবার যাবে, একবার গেলে 125, বিয়োগ করলে 6 থেকে 5 গেলে 1, 5 থেকে 2 গেলে 3, 31। 125 দিয়ে 31কে ভাগ করা যায় না, এখানে একটা দশমিক নিয়ে আমরা এখানে 0 নেব, তাহলে 310 হলো। এবার আমরা দেখব 125কে আমরা 2 বার দেব, তাহলে 2 বার দিলে হবে 250। তাহলে এখানে পাবো আমরা, বিয়োগ করলে পাবো 0, 11 থেকে 5 বাদ দিলে 6, তো আবার আমরা একটি 0 নেব, 600 হয়ে যাবে। তো এবার আমাদের 125 দিয়ে 600কে ভাগ করলে আমরা জানি 4 বার দিতে পারবো আমরা, তো 400 500 হবে, তাহলে এখানে 500 হবে, 100 থাকবে, আবারও আমরা একটা 0 নেব, 1000 হবে। এবার যাবে 8 বার, 8 বার গেলে 1000 মিলে যাবে। ক নম্বর 1.248। কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে। তো আমরা এটা একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, এটা একটি সমবাহু ত্রিভুজ, বলা হচ্ছে তার 3 কোণের দ্বিখণ্ডকগুলো। তো এটা একটা কোণ, এটাকে দ্বিখণ্ডিত করলে আমরা এরকম একটা রেখা পাবো, এবং এই কোণটাকেও যদি আমি দ্বিখণ্ডিত করি এরকম পাবো, এবং এই কোণটাকেও যদি দ্বিখণ্ডিত করি তাহলে আমরা এরকম একটি রেখা পাবো। এই যে 3টি রেখা অর্থাৎ কোণগুলোর সমদ্বিখণ্ডক হলো যে রেখাতে যে বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ যেখানে ছেদ করে বা যে বিন্দুতে মিলিত হয় একে বলা হয় অন্তকেন্দ্র। এখানে অ্যান্সার হবে হচ্ছে অন্তকেন্দ্র। ক নম্বর অন্তকেন্দ্র। 9 নম্বর অঙ্ক, 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে? তো 8 জন লোক কাজটি করে হচ্ছে 12 দিনে, তো 2 জন লোক কমিয়ে দিলে মানে 6 জনে কত দিনে করবে, তাহলে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখবো হচ্ছে 8 জন করে কাজটি করে হচ্ছে 12 দিনে, তাহলে একজন কাজটি করবে হচ্ছে, একজনের কাজটি করতে বেশি দিন লাগবে, তাহলে 12 গুণন 8, বেশি হলে গুণ হয়। 2 জন যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আমাদের 8 থেকে 2 বাদ গেলে হবে হলো 6, তো 6 জন কাজটি করবে হচ্ছে, তাহলে একটু সময় কম লাগবে, তাহলে 8 গুণন 12 ডিভাইডেড হলো 6, কাটাকাটি করলে আমরা পাবো 2 এবং 8 হচ্ছে 16, অর্থাৎ 6 জন যদি কাজটি করে তাহলে তাদের 16 দিন লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি দিন বেশি লাগলো কত, এখানে ছিল 12 দিন, এখন লাগতেছে 16 দিন,
তার আগে লাগতো 12 দিন, তার মানে 4 দিন অতিরিক্ত সময় বেশি লাগতেছে। তো এটাকে শতকরা কতদিন বের করতে হবে আমাদের। তাহলে আমরা 4 দিন পেলাম, তাহলে আমরা বলতে পারি যে 12 দিনে বেশি লাগে হলো 4 দিন, এক দিনে বেশি লাগবে 4/12, এবং 100 দিনে শতকরা যেহেতু 4 গুণন 100 ভাগ হচ্ছে 12। এটা কাটাকাটি করলে হবে 3 4 12, তাহলে 3 দিয়ে 100-কে ভাগ করব আমরা। 3 দিয়ে 100-কে ভাগ করলে এখানে হবে 3 3 9, 1 থাকবে 0, আবার 3 3 9, এখানে থাকবে 1, 1 উপরে যাবে, নিচে আসবে 3। 33 সমস্ত 3 ভাগের 1 ভাগ, এত পার্সেন্ট দিন বেশি লাগবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, 33 সমস্ত 3 ভাগের 1 ভাগ পার্সেন্ট। মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বর্তমান বয়স কত। তো মা থেকে মেয়ে 18 বছরের ছোট, অর্থাৎ মায়ের বয়স যা হবে মেয়ের বয়স 18 বছর কম হবে। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 54 বছর, তাহলে মেয়ের বর্তমান বয়স কত। আমরা মেয়ের বর্তমান বয়সটা ধরে নেব হচ্ছে এক্স, যে মেয়ের বর্তমান বয়স এক্স। মেয়ে যদি এক্স হয় তাহলে মা হবে হচ্ছে, যেহেতু মা মেয়ের বয়সের পার্থক্য 18, তাহলে মা হবে হচ্ছে এক্স প্লাস 18, কারণ মেয়ে যেহেতু 18 বছরের ছোট, তাহলে এই জন্য মেয়ের বয়সের চেয়ে মার বয়স 18 বছর বেশি হবে, এই জন্য মার বয়স হচ্ছে এক্স প্লাস 18। এখন 6 বছর পর তাদের বয়স কত হবে। 6 বছর পরে মেয়ের বয়স হবে এক্স প্লাস 6, 6 বছর পরে মায়ের বয়স হবে, এটা যেহেতু বর্তমান, 6 বছর পরে হবে এক্স প্লাস 18 প্লাস 6, অর্থাৎ 6 বছর বৃদ্ধি পাবে। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 18 এবং 6 হবে হচ্ছে 24। তো 6 বছর পরের এই বয়সটা, তো 6 বছর পরের বয়সের সমষ্টি দেওয়া আছে 54, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে 6 বছর পরে মেয়ের বয়স আর 6 বছর পরে মায়ের বয়স, এই দুটোর যোগফল হচ্ছে 54। তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে বা শর্ত মতে, তো এক্স প্লাস 6 হচ্ছে মেয়ের বয়স প্লাস মায়ের বয়স হচ্ছে এক্স প্লাস 24, এই দুইজনের বয়সের সমষ্টি হবে 54। এখন এটা ক্যালকুলেশন করব, এক্স এবং এক্স যোগ করলে হবে 2x, 6 এবং 24 যোগ করলে হবে 30 সমান 54। এখানে 2x ইকুয়াল টু 30, এখানে মাইনাস হয়ে গেলে 54 মাইনাস 30, তার মানে 24। এখানে x ইকুয়াল টু 24 ডিভাইডেড 2, তার মানে x এর মান 12, তার মানে মেয়ের বর্তমান বয়স হবে 12 বছর, গ নম্বর 12 বছর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।